সিকিম এবং পাহাড়ে নাগাড়ে বৃষ্টির জের জল বাড়ছে তিস্তায়। কালিম্পং দার্জিলিং এর রাস্তা জলমগ্ন। আজও বন্ধ কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে তিস্তা বাজার কৃষক জোড়বাংলো রোড। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। সিকিম ও কালিম্পং পাহাড়ে লাগাতার বৃষ্টি, ফির জল বাড়ল তিস্তায়। জল উপচে পড়েছে কালিম্পং দার্জিলিং রোডে। আজও দার্জিলিং আর কালিম্পংয়ের সড়ক যোগাযোগ থাকছে বন্ধ। অন্যদিকে ধীর গতিতে যানবাহনের চলাচল হচ্ছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। মনিলামা, নিউজ 18 বাংলা, তিস্তা। জমি বিবাদের জেরে খুন, মুর্শিদাবাদের জলঙ্গিতে খুন আশরাফুল শেখ নামে এক ব্যক্তি। বিস্তারিত জানবো প্রণব আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রণব, কি কারণে এরকম এই ঘটনা, কি অভিযোগ? দেখো, সকালবেলাতেই আশরাফুল শেখ এবং ইব্রাহিম শেখ নামে লোকমান শেখ নামে দুই ব্যক্তির সঙ্গে সামান্য জমি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এবং সেটা গন্ডগোল চলে হয়েছে। এবং আজকে সকালবেলাতেই আশরাফুল শেখ যখন সে মাঠে কাজ করতে যাচ্ছিল সেই সময় লোকমান শেখের লোকজন যে তাকে হেসে কুপাই বলে কিন্তু অভিযোগ, এবং গুরুতর আহত অবস্থায় আশরাফুল শেখকে প্রথমে সাদিকান্দিয়া তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এবং রাস্তায় নিয়ে আসতে গেলে কিন্তু চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনায় কিন্তু গ্রামে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং পুলিশের কি ভূমিকা, কাদের বিরুদ্ধে অভিযোগ? পুলিশ কি গ্রেফতার করলো কাউকে? দেখো, লোকমান শেখের বিরুদ্ধে অভিযোগ, সে কিন্তু ঘটনার পরে পলাতক এবং সামান্য এক খণ্ড জমি, সেই জমির দখলদারিকে কেন্দ্র করে কিন্তু এই গন্ডগোল। পুরো ঘটনা তদন্ত করছে জলঙ্গি থানার পুলিশ। ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ রয়েছে এবং দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রয়েছে দেহ। ধন্যবাদ প্রণব। মাঠে থেকে আসার পরে এই বাড়ি থেকে এখান থেকে ওই বাড়ি যাচ্ছিল, এই রাস্তায় তারপরেও আসমকে এখান থেকে হাসি চালায়, লুকমান চালায়, রড মারে ওই লুকমানের বউ। ওরা লাঠির জোরে জবরদস্তি বলার পরে ওই জমি দখল করবে। এরকম থানা পুলিশে না, যা কাগজ যার, রেকর্ড তার, জমি তার, এর লাঠির জোরে মুখের কথায় কোনো কাগজ হবে না। তুমি নোটিশ কাল আসার পরে আজ আসম খাওয়া ওই মারা ধরা করে। জমিলিয়ে রাখ, রাজনীতি জমিলিয়ে রাখ। আজ ওই জমিলেই ঝামেলা, মানে ওরা 5 জন মারিছে। লোকমান, জাহিদুল, লুৎফার, রাশেদা। প্রচন্ড গরম আর তার মধ্যে জলের সমস্যা, দীর্ঘদিনের এই সমস্যা। ঘাটালে এবার জলের দাবিতে রাস্তা অবরোধ করেছেন এলাকার বাসিন্দারা। দেখুন, হাঁড়ি বালতি রেখে রাস্তা অবরোধ বাসিন্দাদের। 6 মাস ধরে গ্রামে জল নেই, আর এর প্রতিবাদে ঘাটাল রানীচকের রাস্তা অবরোধ করেছেন এলাকার মানুষ। প্রশাসনকে জানিয়েছেন তারা, তা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ। জল পাওয়া যাচ্ছে না, এখন 6 মাস। আমরা টিউবওয়েল থেকে 1 কিলোমিটার জল নিয়ে গিয়ে জল নিয়ে আসছি। গ্রাম পঞ্চায়েত প্রধান বা সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো কিছু বলেনি। এখন জল যতক্ষণ না আসছে তখন কত বড় তুলবেন। 6 মাস আমরা গ্রাম প্রধান, পঞ্চায়েত, বিডিও সব জায়গায় বলেছি সমস্যার কথা, কেউ আসেনি। আমাদেরকে শুধু দিন দিয়েছে, দিনে আমরা থেমে থেকেও আমাদেরকে জল আমরা পাইনি। আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। আমাদের পুকুর, নদী, নালা একদম পচা জলে আমরা ব্যবহার করছি, তার জন্য আমাদের শরীর খারাপ হচ্ছে। এখন আমরা জলের সমস্যা দূর করার জন্য আমরা এটাই দাবি করছি যে আমাদের জলের সমস্যাটা দূর হোক। যতক্ষণ না জলের সমস্যা দূর হবে আমরা ছাড়বনি। নবদ্বীপের জলঙ্গি নদীর ছবি দেখাবো আপনাদের। কচুরিপানায় একেবারে কানায় কানায় পূর্ণ এই নদী, যার জেরে বন্ধ ফেরি চলাচল। সমস্যায় পড়েছেন নদীর দুই পারের বাসিন্দারা। সমীর রুদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন। সমীর, কি দশা জলঙ্গি নদীর? এই কচুরিপানা সাফ করার দায়িত্ব কার? দেখো, আমি নবদ্বীপ ব্লকের চর সম্বলপুর গ্রাম, এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী। এবং এই যে গ্রামের যে পাশে যে ফেরি ঘাট রয়েছে, সেই ফেরি ঘাট পার হয়ে উপরে বামনপুকুর, গোঙাঘর ঘাট, রাজাপুর সহ একাধিক গ্রামের মানুষ যাতায়াত করে। এবং প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে। কিন্তু বেশ কিছুদিন ধরে এই জলঙ্গি নদী কচুরিপানায় পরিপূর্ণ। এর ফলে বন্ধ ফেরি চলাচল। ফলে ওই যে গ্রামগুলি রয়েছে নদী তীরবর্তী এলাকার, সেই গ্রামের বাসিন্দারা কিন্তু ফেরি পারাপার করতে পারছেন না এবং তারা যাতায়াতে চরম সমস্যায় পড়েছেন। এর পাশাপাশি এই যে যাত্রীগুলো যাতায়াত করে তাদের জন্য যে
এলাকায় টোটো চলে, সেই টোটোতে কিন্তু যাত্রী পাচ্ছে না, ফলে টোটো চালকরা সমস্যায় পড়েছে। পরে 15 দিন ধরে এই সমস্যা চললেও এখনও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা গ্রহণ করা যায়নি। এবং এটা নদীয়া জেলায় যে জল সম্পদ এবং পানি দপ্তর রয়েছে জেলা পরিষদের, সেটা দেখার কথা, কিন্তু তাদের কাছে জানিয়েছিলাম, তারা বলছে ইমিডিয়েট একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু কবে ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে কিন্তু কোনো আশা তারা দিতে পারেননি। মিমি, কত দ্রুত এখন সমস্যার সমাধান হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ তোমায় সমীর। একটা মাত্র আমাদের ফেরিঘাট, এখানে 1 মাসেও পরে যে এখানে পানা জমে আছে, এই কারণে কোনো যাত্রী এপার থেকেও পারে নদী পারাপার করতে পারছে না, নৌকা চলছে না। তো এখানে অনেক টুকটুকি আলা আছে যাদের মানে এইটা নিয়ে সংসার চলে, তো ওদের রোজগার বন্ধ আছে। সাধারণ মানুষের তো প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ কোনো জায়গায় যেতে পারছে না। তো প্রশাসন খুব জলদি পরিষ্কার করার ব্যবস্থা করুন। আমাদের এই ফেরিঘাটে প্রচুর কচুরিপানার জন্য আমাদের এই নৌকা পারাপার করতে পারছে না, যার কারণে ওপারে যেতে পারছে না আমাদের বাজারের জন্য। আমরা চাচ্ছি যে প্রশাসন এটা যেন ব্যবস্থা নেয়। এবং আমাদের প্রতিনিধি সমীর যেরকম জানাচ্ছিলেন, সমস্যায় পড়েছেন টোটো চালকরাও, কারণ ফেরি সার্ভিস বন্ধ থাকায় তারা যাত্রী পাচ্ছেন না, ফলে তাদের রোজগারে টান পড়েছে। দীর্ঘদিন এই যে জলঙ্গি নদী কচুরিপানা থাকার জন্য অনেক দিন বন্ধ আছে। এটা গোমাগার ঘাট, এই ঘাট বন্ধ থাকায় কোনো প্যাসেঞ্জার আসছে না, আমাদের কোনো রোজগার নেই, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না যে ঘাটটা পরিষ্কার করার জন্য। নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বক্তব্য শুনুন। এটা শুধু শম্ভুনগর ফেরিঘাট সেই ঘাটের সমস্যা না, এটা আমাদের সমস্যা যে সারা জেলায় স্থায়ী সমিতির মিটিং হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয় কচুরিপানা পরিষ্কার করা নদীতে একটা মেশিনটা আমাদের কেনা হবে। মেশিনটা আসলে আমরা টোটাল জেলার যে কচুরিপানা সরানোর আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, যেখানে ওই যে পঞ্চায়েতের ঘটনা ঘটেছে, সেখানে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন, ওনাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং আমাদের জেলা পরিষদের এখানে আমাদের আলোচনা হচ্ছে। স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করেছি যাতে ওটা তাড়াতাড়ি সরিয়ে ফেরি চলাচল করানো যায়, তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। সুন্দরবনে পর্যটনে জোর মুখ্যমন্ত্রীর। রাজ্যের আয় বাড়াতে সুন্দরবনে পর্যটনে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। কেরালার ধাঁচে সুন্দরবনের পর্যটনকে সাজানো যায় কিনা, কেরালায় যেরকম হাউসবোট ব্যবহার করা হয়, সুন্দরবনেও তেমন কিছু করা যায় কিনা তা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে পর্যটন দপ্তরকে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, ঠিক কি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এবং কিভাবে সাজানো হতে পারে সুন্দরবন? দেখো, মূলত সুন্দরবনের পর্যটন নিয়ে এবার বিশেষ নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেমন ভাবে কেরালায় হাউস বোট ব্যবহার করা হয়, সেই ধাঁচেই হাউস বোট ব্যবহার করা যায় নাকি সুন্দরবনে। কারণ এর দরুন সুন্দরবনে যেমন পর্যটকদের সংখ্যা বাড়বে, তেমনি রাজ্যের আয়ও বাড়বে। সম্প্রতি যে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গেছে সুন্দরবনের বহু পর্যটকরা তারা আসেন এবং যে বোটগুলি ব্যবহার করা হয় সেই বোটগুলিকে বিভিন্ন রকমের প্যাকেজও ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার মনে করছে যে কেরালার ধাঁচে যদি হাউস বোট ব্যবহার করা হয় সুন্দরবনে এবং সেই সুযোগও রয়েছে, সেক্ষেত্রে সুন্দরবনে যেমন পর্যটকদের সংখ্যা আরো বাড়বে, দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসতে চাইবে সুন্দরবনে, তেমনি রাজ্যের আয়ও বাড়বে। এবং সেই জন্য রাজ্যের পর্যটন দপ্তরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিভিন্ন সংস্থার সাথে কথা বলে কিভাবে গোটা বিষয়টিকে কার্যকরী করা যায় তা নিয়ে পর্যটন দপ্তরকে আরো চিন্তা ভাবনা করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় রোডম্যাপ রাজ্যের পর্যটন দপ্তরকে করতে হবে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে রাজ্যের পর্যটন দপ্তর সুন্দরবনকে আরো কিভাবে সাজানো যায় তা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলাও শুরু করেছে। মূলত কেরালায় যে ধরনের হাউসবোট ব্যবহার করা হয়ে থাকে সেই হাউসবোট বা সেই ধাঁচে কিছু ব্যবহার করা যায় নাকি তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটন দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।